সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি রয়েছি ডাক্তার ফারজানা হক শর্মী, সহযোগী অধ্যাপক সেন্ট লুইস ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। আমাদের আজকের বিষয় নিপা ভাইরাস কী এবং করণীয়। নিপা ভাইরাস এটি আবিষ্কার হয় 1998 সালে এবং এরপর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশ সহ বাংলাদেশেও এই ব্যাপারে আমরা অনেক কথা শুনেছি, পার্টিকুলারলি শীতকালে। আপনি হয়তো বা জেনে অবাক হবেন যে আমাদের একটি অনেক প্রিয় খাবার খেজুরের রসও কিন্তু এই নিপা ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে একটি রিস্ক ফ্যাক্টর হতে পারে। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো নিপা ভাইরাসটা কী, কীভাবে আমরা এর থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারি এবং এই রোগীর উপসর্গগুলো কী কী হতে পারে। নিপা ভাইরাসের মর্টালিটি রেট অনেক বেশি। ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি রোগীর যখন নিপা ভাইরাস হয় তাদের মৃত্যু হার কিন্তু 100%ও হতে পারে, কারণ এটা আমাদের মস্তিষ্ককে অ্যাফেক্ট করে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছে দুজন বিশেষজ্ঞ। প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার প্রফেসর তাহমিনা শিরিন, পরিচালক IEDCR। আমাদের সাথে আরও রয়েছেন ডাক্তার সৈয়দ এম সাত্তার, সহযোগী বিজ্ঞানী ও লিড ইমার্জিং অ্যান্ড রি ইমার্জিং প্যাথোজেন রিসার্চ ইউনিট, ICD-DDRB। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে অংশগ্রহণের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রথমেই আমি প্রফেসর ডক্টর তাহমিনা শিরিনের কাছে জানতে চাবো যে নিপা ভাইরাসটি আমরা জানি যে একটি জুনোটিক ডিজিজ বা প্রাণীবাহিত রোগ। আপনি যদি আমাদের দর্শকদেরকে বলতেন যে জুনোটিক ডিজিজ বা প্রাণীবাহিত রোগটি আসলে কি এবং কিভাবে হয়। ধন্যবাদ আপনাকে। আসলে প্রাণীবাহিত রোগ বা জুনোটিক ডিজিজ যেটাই বলি না কেন, এই রোগটা হচ্ছে পশু হতে পারে কিংবা বন্য প্রাণী অথবা পাখি, যে কোনো এই ধরনের জিনিস, মানে মানুষের বাইরে যেই জগৎটা আর কি, প্রাণী জগৎ থেকে যেই অসুখটা মানুষের মধ্যে আসে সেটাকেই বলা হয় জুনোটিক ডিজিজ। এবং এখন আমরা যদি সম্প্রতি আমাদের ডিজিজগুলো দেখি, ম্যাক্সিমাম ডিজিজ 60% আর মোর দেন 60% ডিজিজই কিন্তু জুনোটিক ডিজিজ। যেমন ধরেন রিসেন্টলি আমাদের যে মহামারীটা হলো কোভিড-19, সেটাও কিন্তু একটা জুনোটিক ডিজিজ। আপনি খুব সুন্দর করে বললেন, অনেক ধন্যবাদ। যে জুনোটিক ডিজিজটা হচ্ছে একটি প্রাণীবাহিত রোগ, বিভিন্ন ধরনের প্রাণী থেকে এটা হতে পারে এবং আমাদের রিসেন্ট যে করোনাটা সেটাও একটি জুনোটিক ডিজিজ। অনেক ধন্যবাদ। ডক্টর সৈয়দ সাত্তার, আমি আপনার কাছে জানতে চাবো এই নিপা ভাইরাস সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন যে এটা কী ধরনের ভাইরাস এবং কেন আমাদের শীতকালে এই ব্যাপারে জানাটা খুব প্রয়োজনীয়। ধন্যবাদ আপনাকে। এটা একটা RNA ভাইরাস বেসিক্যালি। এটা আমরা প্যারামিক্সো ভাইরাস গ্রুপের একটা ভাইরাস বলে থাকি। এই নিপাটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে এটা আসলে যখন কেউ সংক্রমিত হয় এটা মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে এবং আমরা বিগত 24-25 বছরের যে আমাদের যে বৈজ্ঞানিক সমীক্ষা আছে এবং আমাদের যে এভিডেন্সগুলো আছে থেকে দেখতে পাচ্ছি যে কেউ আক্রান্ত হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই মারা যাচ্ছে এবং এটার মৃত্যু হার আপনি অলরেডি বলেছেন 100% এবং এটা আমরা অ্যাভারেজ বলি 71% বাংলাদেশে। তো এই কারণে এটা খুবই একটা অতি সংক্রমিত ভাইরাস এবং অসুখ আমরা বলে থাকি। আর কেন আমরা এটা নিয়ে আসলে শীতকালে বেশি প্রাধান্য দিয়ে থাকি, আমরা এখন পর্যন্ত যে বৈজ্ঞানিক প্রমাণগুলো পেয়েছি সেখানে দেখতে পেয়েছি যদি কেউ কাঁচা খেজুরের রস, সংক্রমিত কাঁচা খেজুরের রস খায় সে নিপাতে আক্রান্ত হতে পারে এবং সেটা বাদুড়ের মাধ্যমেই, লালা বা ইউরিনের মাধ্যমে যখন এটা খেজুরের রসে সংক্রমিত হয়, মানুষ খায়, তখন এটা হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এটা মানুষ থেকে মানুষেও সংক্রমিত হয়, যেটার হার হচ্ছে প্রায় 28%। খুবই হাই, যদি আমরা বৈজ্ঞানিকভাবে বলি সেটা খুবই হাই, যে মানুষ থেকে মানুষের সংক্রমণের হার। এই কারণেই আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ ডক্টর সাত্তার। আপনি যেটা বললেন যে এটা খেজুরের রসের মাধ্যমে ছড়ায়, আমার মতো অনেকেরই খেজুরের রস খুব প্রিয় শীতকালে। প্রফেসর শিরিন, আমি আপনার কাছে জানতে চাবো যে এই খেজুরের রস দিয়ে কীভাবে জিনিসটা ছড়ায় এবং আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি খেজুরের রস কীভাবে কালেক্ট করা হয়, একটা পাত্রে সংগ্রহ করে, তাই না? একটা খেজুরের গাছের একটা জায়গা যেখানে খেজুরের রস হারভেস্ট করা হয়, মানে ওই জায়গাটাকে শেভ করা হয়,
এবং ওখানে একটা আপনি খেয়াল করে থাকবেন যে ওখানে একটা চ্যানেলের মতো করা থাকে যেটা দিয়ে খেজুরের রস এসে পটে জমা হয়। তো ওই যে যেই জায়গাটা শেভ করা থাকে ওই জায়গাটা কিন্তু ওখান থেকে খেজুরের রস কিন্তু ওই মানে ওই চ্যানেলে কালেক্টেড হয়, কিন্তু তার মানে কি ওই পুরো জায়গাটার মধ্যেই খেজুরের রস আসলে লেগে থাকে। বাদুরের কাজ হচ্ছে বাদুর কিন্তু রাতের বেলা মুভ করে, এবং আমাদের পরীক্ষা আমরা ICTDB আমরা দুজন মিলেই দুইটা প্রতিষ্ঠান মিলেই আমাদের কিছু রিসার্চ হয়েছিল, সেখানে আমাদের ইনফ্রারেড ক্যামেরা সারা রাত ফিট করে রাখা ছিল এবং তার সেই চিত্র বিশ্লেষণ করেই আমরা কিন্তু এই তথ্যগুলো পেয়েছি। মানে এগুলো সবই কিন্তু আপনার এভিডেন্স বেসড ইনফরমেশন, এবং সেটার মাধ্যমে আমরা দেখেছি যে রাতের বেলা বাদুর তার যে রুস্ট থাকে যেখানে তার বাসস্থান সেখান থেকে সে উড়ে খেজুর গাছে যায় এবং ঠিক ওই জায়গাটাতে বসে সে খেজুরের রস খায়। এবং বাদুরের একটা ব্যাপার হচ্ছে তার ব্লাডারটা খুব ছোট, সে খেজুরের রস খাচ্ছে এদিক দিয়ে সে ইউরিনেটও করছে। তাহলে খেজুরের রসটা কিভাবে সংক্রামিত হচ্ছে? যখন সে খাচ্ছে সেই লালার মাধ্যমে, এবং যখন সে ইউরিনেট করছে তার ইউরিনের মাধ্যমে। হ্যাঁ, তো এইভাবে খেজুরের মানে রসটা সংক্রামিত হয়। এবং আরেকটা যেটা হচ্ছে যে অনেকে বলে থাকেন এখন যে মানে সবসময় এটা হচ্ছে যে আমরা খুব মানে প্রোটেকশন দিয়ে খেজুরের রস সংগ্রহ করছি। ব্যাপারটা আসলে প্রোটেকশনের এখানে কোনো উপায় নাই। কারণ কি, ওই জায়গাটা আমরা প্রোটেক্ট করি কী দিয়ে? হয় পলিথিন দিয়ে, কিংবা একটা বানা বলে যেটা ব্যাম্বু স্কার্ট দিয়ে, একটা মানে ব্যাম্বু স্কার্ট বাঁশ দিয়ে মানে কি মানে ওটা হচ্ছে ছোট চিকন চিকন বাঁশ দিয়ে একটা জালির মতো দিয়ে দাও। কিন্তু আপনি যদি ইউরিনের কথা চিন্তা করেন, কোনো জালি বা কোনো প্রোটেকশনই কিন্তু প্রোটেক্ট করতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে সে যখন খেজুর রসটাকে খাচ্ছে সে কিন্তু ওই যে জায়গাটা জায়গা যেখান থেকে খেজুরের রস সংগ্রহ হচ্ছে সে কিন্তু ওখান থেকে খাচ্ছে। হ্যাঁ, তাহলে ওই জায়গাটাও কিন্তু কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। এবং আমাদের ওই ইনফ্রারেড ক্যামেরা ফিট করার মাধ্যমে আমরা এটাও দেখেছি যে হ্যাঁ, যখন খেজুরের রসটা মানে পটের সংগ্রহের জন্য ব্যবস্থা করা হয় তখন ওনারা ওখানে একটা পলিথিন দিয়ে দেন। কিন্তু এই সময় দেখবেন যে ঠান্ডার সময় বাতাসও থাকে, বিশেষ করে রাতের বেলা, এবং আমরা দেখেছি যে সেই পলিথিনটা একসময় দেখা যায় যে একটা কোণায় ঝুলছে। তার মানে কি এখানে কিন্তু আলটিমেটলি সারা রাত কিন্তু কোনো প্রোটেকশন থাকছে না। তো যতই আমরা বলি না কেন যে আমরা এটাকে খুব সাবধানতার সাথে অনেক প্রোটেকশন দিয়ে বিভিন্ন রকমের মাধ্যমে আমরা এটাকে একটা খেজুরের রস যেটা সংগ্রহ করছি সেখানে নিপা ভাইরাসের সংক্রমণের সুযোগ নেই। এটা যখন আমরা মার্কেটিংয়ে যাই, যখন মানে খেজুরের রস বিক্রি করা হয় তখন এই ধরনের অনেক কথা বলা হয়ে থাকে। তো এই জিনিসগুলো আসলে আমলে না নেওয়াই ভালো, এবং কাঁচা খেজুরের রস থেকে খাওয়া থেকে বিরত থাকাটাই উত্তম নিজেকে সুরক্ষিত রাখার জন্য। ধন্যবাদ প্রফেসর শিরিন, আপনি খুব সুন্দরভাবে সহজ ভাষায় বললেন যে আমরা যে যখন খেজুরের রসটা আমরা কালেক্ট করতেছি তখন যে আপনার যে বাঁশের যে কঞ্চিটার মতো থাকে ওখানে আপনার একটা বাদুর আসছে যেটা খাচ্ছে, এবং ফ্রিকুয়েন্টলি আপনার বাদুরের যেহেতু মানে প্রস্রাবের মাধ্যমে এই ভাইরাসটা কিন্তু ছড়াতে পারে। আমি একটু এখানে অ্যাড করতে চাই বাদুরের একটা বিহেভিয়ার নিয়ে। বাদুরের ন্যাচারালি হচ্ছে ওরা যখন কোনো কিছুতে বাধা পায় আরও এজিটেটেড ফিল করে, এবং ওদের একটা বিহেভ হচ্ছে এজিটেটেড ফিল করে ওরা প্রচুর পরিমাণে ইউরিনেশন করে। এবং আমরা এখন পর্যন্ত যে এভিডেন্স দেখেছি ইউরিনেই কিন্তু সবচেয়ে বেশি নিপা ভাইরাস পাওয়া গেছে। সো আপা যেটা বললেন যে আসলে আপনি নেট দিয়ে রাখেন বা যে কোনো কিছু দিয়ে ব্যারিয়ার তৈরি করেন, সে আরও বেশি এজিটেটেড ফিল করে এবং আরও বেশি ইউরিনেশন করে। এটা একটা বাদুরের ন্যাচারাল বিহেভ। অনেক ধন্যবাদ ডক্টর সাত্তার। আসলে আমার কাছে মনে হয় যে এইসব জিনিসগুলো কিন্তু জানাটা খুব দরকার, কারণ এই খেজুরের রস অনেকেরই ফেভারিট এবং এটা একটি শিল্প, অনেক মানুষ তাদের পেশা কিন্তু এর উপরে ডিপেন্ডেন্ট। এখন এই ব্যাপারে কি আপনার কাছে মনে হয় যে আমরা ব্যক্তিগতভাবে বা যারা বিক্রি করতেছেন তাদের পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে কি কোনো স্টেপ নেওয়া হচ্ছে বা নেওয়া উচিত বা আমরা করতে পারি যার মাধ্যমে আমরা খেজুরের রসের প্রসেসটাকে সেভ করতে পারি আপনার নিপা ভাইরাস সংক্রমণ থেকে? খুব ভালো প্রশ্ন করেছেন আপা। আমাদের দেশে খেজুরের রস হচ্ছে কাইন্ড অফ ডেলিকেসি, এটা সবাই খুব আগ্রহ ভরে খান। আবার একদিক থেকে এটা বাণিজ্যিকভাবেও খুব ইম্পর্টেন্ট, এটা থেকে খেজুরের গুড় তৈরি করা হয় বা আমরা পিঠা পায়েস খাই। তো সেদিক থেকে যদি আমরা চিন্তা করি, আমি সবাইকে রিকোয়েস্ট করব, যেহেতু এখানে নিপা সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে, কাঁচা খেজুরের রসটা একেবারেই না খাওয়া, এটা একেবারেই খাওয়া যাবে না। তবে আমরা যদি এটাকে ফুটিয়ে খাই, যদি 15 মিনিট ধরে আমরা যদি এটা ফুটিয়ে নেই
এটা যদি বয়লিং টেম্পারেচার, যেটা আমরা 100 ডিগ্রি টেম্পারেচার বলি, সেখানে যায়, সেটা খেতে পারেন। অথবা এটা যদি গুড় বানানো যায়, গুড় খেতে পারেন, পায়েস খেতে পারেন, পিঠা খেতে পারেন, কিন্তু কাঁচা খেজুরের রসটা একেবারেই খাওয়া যাবে না। আর আরেকটা যেটা বললেন, এটাকে আসলে আরও কীভাবে আসলে এক্সিকিউট করা যায়, তো এটা একটু এখনও আন্ডার রিসার্চে আছে। যেমন আমরা দেখি যে আমাজনে যে ম্যাপল সিরাপ, যেটা ওরা কিছু আলট্রাট্যাক মেশিন ইউজ করে, বাট আমাদের দেশের মতো লিমিটেড রিসোর্স কান্ট্রিতে বা স্বল্প আয়ের কান্ট্রিতে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফার্স্ট টু এডুকেট দ্য যারা হারভেস্টার বা গাছি যারা, এক নাম্বার। আর দ্বিতীয় হচ্ছে এটা আসলে একটু এক্সপেন্সিভ, যে এটা এই মডেলে মডুলেশন করে কাঁচা রসটা খাওয়া যাবে। অনেক ধন্যবাদ। এবং আমার কাছে মনে হয় যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাইকে এই তথ্যটা দিতে চাই যে হ্যাঁ, কাঁচা রসটা আপনি যেটা বললেন যে ফুটিয়ে খাওয়া, 15 মিনিট ফুটিয়ে খাওয়া, এবং আপনার অর্গানাইজেশনাল লেভেল বা সরকারের পক্ষ থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া, যেটা আপনি বললেন যে এখন রিসার্চ হচ্ছে যে কিভাবে আমরা কালেকশন প্রসেসটাকে সেভ করতে পারি। এটা এখানে আরেকটা জিনিস, মানে কালেকশন প্রসেসটাকে সেফের থেকে মানে যখন কালেকশন প্রসেসটা আসলে ওইভাবে করা যাবে না। ডক্টর সাত্তার অলরেডি বলেছেন যে ওরা এজিটেটেড হয়ে যায় যখন একটা বাধা পায়, তখন বেশি বেশি ইউরিনেট করে, সো ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেখানে একটা জিনিস করা যেতে পারে যে একটা আমরা এইভাবে এডুকেট করতে পারি যে ফুটিয়ে রস খাওয়া যে খেতে হবে, তবে সেই ক্ষেত্রে যখন আমরা বলবো 15 মিনিট থেকে ধরে ফুটিয়ে খেতে হবে, এই জিনিসটা মানুষ কতখানি আসলে ধারণ করবে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। এটা আসলে অনেক দিন লাগবে। এই যে আমরা এখন অনেক দিনের অভ্যাসের কারণে এখন কিন্তু আমরা পানি ফুটিয়ে খাই, এটা কিন্তু এই মানুষকে এটা শিখাতেও কিন্তু অনেক সময় লেগেছে। তো যেটা এখানে আরেকটা জিনিস করা যায় যে ইমিডিয়েট মানে মেজার্স হিসাবে আমরা বলতে পারি যে খেজুরের কাঁচা রস কোনোভাবেই খাওয়া যাবে না, সেটা যদি ওরকম 15 মিনিট ধরে ফুটিয়ে খেতে পারেন, কিংবা গুড় কিংবা পায়েস বানিয়ে খেতে পারেন। এইটা একটা। আরেকটা জিনিস আমরা চিন্তা করতে পারি, এটা আমাদের মানে আসলে খেজুরের রস থেকে নিপা ভাইরাস যখন হয়, সেটা কিন্তু স্বাস্থ্যের উপরে বর্তায়, যে সে ইনফেক্টেড হয়ে গেল, সে হসপিটালে ভর্তি হবে, পুরোটা স্বাস্থ্যে ইসে বর্তায়। কিন্তু আরও আমাদের অনেক স্টেক হোল্ডার আছেন যারা খাদ্য নিয়ে কাজ করেন না, আমাদের সবাই মিলে আমাদের এই যে সমস্ত তথ্য নির্ভর যেই আমরা বিষয়টা পেলাম, এটার উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু এরকমও করতে পারি যে গাছিদের এটাও চিন্তা করতে হবে। আমরা মানে একদম এখনই যদি বলে দিই যে এই খেজুরের কাঁচা রস খাবে না, তাহলে কেউ কিনবে না, তখন গাছিদের কি হবে? তাদের জীবন জীবিকার সাথে এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে গাছিরা গাছ কাটবেন, ওনারা রস সংগ্রহ করবেন, কিন্তু মানে যেই এলাকাটাই করবেন ওখানে হয়তো বা ওনাদেরকে বলা হবে যে অমুক একটা জায়গায় যে সে তার রসটা বিক্রি করবে। তখন ওই একটা কমন চ্যানেলের মাধ্যমে ওইটাকে আমরা প্রসেস করতে পারি যে ফুটিয়ে দেওয়া, তাহলে আমরা এনশিওর্ড হলাম যে না, এটা আসলে ফুটিয়েই দেওয়া হচ্ছে। কিংবা এটা দিয়ে আমরা গুড় তৈরি করতে পারি, যেটা দিয়ে পরবর্তীতে পায়েস কিংবা গুড় হিসাবে অন্য যে কোনোভাবে আমরা ইউজ করতে পারি। তো এই জিনিসগুলোকে আসলে একটা পর্যায়ে যায় একটা পলিসি মেকিং বা পলিসি মেকারদেরকে এটা এই ডিসিশনটা নিতে হবে, নিলে ভালো হবে জাতির জন্য, যে পরবর্তীতে গাছিরাও তাদের জীবিকাটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন এবং আমাদের মানুষও সুস্থ থাকবেন। আপনি খুব সুন্দর করে বললেন যে আসলে আমাদের দুই দিকটাই চিন্তা করতে হবে। প্রথমত অবশ্যই আমাদের সুরক্ষাটা, আমাদের সেফটি খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের জনগণের সেফটি। অন্যদিকে এটা একটা শিল্পও অনেকের পছন্দ, সুতরাং আমরা দুইটার কিভাবে একটা সেফ একটা কম্বিনেশন আনতে পারি। অনেক ধন্যবাদ। আমি এখন আপনার যাব যে এই যে নিপা ভাইরাস সম্পর্কে যে আমরা কথা বলছি, ডক্টর সাত্তার, আপনি যদি বলতেন যে মেইনলি এই রোগের উপসর্গগুলো কী কী, যেগুলো আমরা সহজে শনাক্ত করতে পারি। আমরা বলে থাকি যে কাঁচা খেজুরের রস খাওয়ার পরে 2 থেকে 28 দিনের মধ্যে যে কোনো সময় উপসর্গ হতে পারে। তার মানে অলমোস্ট 1 মাস খেজুরের রস খাওয়ার পরে। এবং প্রথম উপসর্গ হচ্ছে তার জ্বর আসবে, তার মানসিকভাবে আবল তাবল কথা বলতে থাকে, এবং নিপার উপসর্গে আরেকটা খুব আমরা ক্লিনিক্যাল ভাষা বলি কার্ডিনাল সাইন, দ্যাট ইজ তার লালা পড়তে থাকে, অসম্ভব রকম লালা পড়তে থাকে। এবং আমরা বিগত 25 বছরে যা দেখেছি আমাদের গবেষণায়, যে তারা হসপিটালে আসে সাধারণত অজ্ঞান অবস্থায়,
কারণ এটা হচ্ছে মস্তিষ্কে ডাইরেক্ট চলে যায়। তো আমরা যদি খুব ছোট্ট ভাষায় বলি, 4টা জিনিস আমরা যদি ফলো করি, জ্বর, আপনার লালা পড়া, তারপরে শ্বাসকষ্ট এবং হচ্ছে আপনার অজ্ঞান হয়ে যাওয়া, এই ধরনের হলেই বুঝতে হবে যে, অথবা আবোল তাবোল বলা যদি হয় তাহলে বুঝতে হবে যে তার নিপার উপসর্গ আছে। অনেক ধন্যবাদ ডক্টর সাত্তার। তারপরে যেটা বললেন যে মোটামুটি 1 মাসের মধ্যেই এই খেজুরের রস বা যে কোনো মানে সোর্সের পরে এই ইনফেকশনটা দেখা যাবে, এবং এটার মেইন উপসর্গগুলো হচ্ছে যেহেতু মস্তিষ্কে এটা এফেক্ট করে, হঠাৎ করে খুব অজ্ঞান হয়ে গেল, উল্টাপাল্টা কথা বলা, ভারসাম্য ঠিক মতো না রাখা, এবং শ্বাসযন্ত্রকেও এটা এফেক্ট করতে পারে। যেটা আমরা আপনি যেটা বললেন কার্ডিনাল সাইন বা রেড ফ্ল্যাগ হচ্ছে গিয়ে হঠাৎ করে পেশেন্ট যদি অজ্ঞান হয়ে যায় এবং ধরেন আপনার অনেক বেশি জ্বর থাকে, তখন এই ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে বললেন প্রফেসর শিরিন। আমরা একটু আগে জানলাম যে নিপা ভাইরাসের কি কি উপসর্গ, এইসব উপসর্গগুলো দেখা গেলে একজন মানে তাদের পরিবারের সদস্যরা তখন সাথে সাথে তারা কি করা উচিত? আসলে যখন একজন মানে পেশেন্ট হয়ে যাবে নিপা ভাইরাস ইনফেকশনের পরে, তার যখন জ্বর আসবে বা আরও কিছু কিছু কিন্তু খুব প্রোড্রোমাল সাইন থাকে যেগুলো আপনার বা সিমটম থাকে যেটা যে কোনো ভাইরাল ইনফেকশনে হয়, বমি হওয়া, ডায়রিয়া হওয়া, এই ধরনেরও সিমটম থাকে। তো যেটাই থাকুক না কেন, আমি মনে করি যে আর্লি ডিটেকশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যে যখন ডক্টর সাত্তার অলরেডি বলেছেন যে তাদের যখন অজ্ঞান হয়ে যায় কিংবা অনেক শ্বাসকষ্ট হয় তখন হসপিটালে যায়, সেটা কিন্তু একেবারেই টার্মিনাল স্টেজ। তো তার আগে যদি আমরা পেশেন্ট পাই তাহলে দেখা যাবে যে পেশেন্টের যদি সেইভাবে শুশ্রূষা করা যায়, মানে তার বেঁচে থাকার সম্ভাবনাটা থাকে, মানে কিছুটা বাড়ে, পুরো থাকে তা বলবো না, কিছুটা বাড়ে। তো সেই ক্ষেত্রে যদি এই রকমের একটা মানে অন্য জ্বর, মানে এখানে তো জ্বরের সাথে যে ওই যে পেট ব্যথা বা বমি হওয়া, ডায়রিয়া হওয়া, মানে লালা পড়া, এগুলো যখন শুরুতেই শুরু হবে তখন যদি, এবং তার সাথে খেজুরের রস খাওয়ার অবশ্যই একটা ইতিহাস থাকবে। এগুলাকে যখন পরিবারের অন্য সদস্যরা দেখবেন, দেখার পরই আমাদের ICDDRB এবং IDCR এর 2টা ফোন নাম্বার দেওয়া আছে সব জায়গায়, আমরা যেখানে আমাদের এই প্রচারণাগুলো চালাই সেখানে দেওয়া আছে। ওখানে যোগাযোগ করলেই পরবর্তীতে কি করতে হবে সেই পরামর্শ আমরা দিতে পারবো। এবং ডেফিনেটলি মানে হাসপাতালে পেশেন্টকে যেতে হবে ওই মুহূর্তে, যদি তার এই মানে প্রথমে যে সিমটমগুলো বললাম সেটার সাথে যদি খেজুরের রস খাওয়ার ইতিহাস থাকে। অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে বললেন যে আমরা রোগীর এই নিপা ভাইরাসের উপসর্গগুলো জানলাম, এবং যখনই আপনার পেশেন্ট কনফিউজড হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, সেটা কিন্তু অনেকখানি লেট স্টেজ, এবং কোনো যদি রিলেশনশিপ থাকে যে হ্যাঁ রিসেন্টলি খেজুরের রস খাইছে, তখন আমাদের এটা চিন্তা করতে হবে। আমরা আরও এই বিষয়ে কথা বলবো, আপনার কাছে ফিরে আসবো ডক্টর সাত্তার আমাদের ছোট্ট একটু বিরতির পরে। দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলছি নিপা ভাইরাস কি এবং তার প্রতিকার নিয়ে। আমরা জানলাম যে এটি খুবই একটি সংক্রামক রোগ, এটা বাদুড়ের মাধ্যমে ছড়াচ্ছে, কাঁচা খেজুরের রসটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে, এবং আমরা এই রোগের উপসর্গগুলো সম্পর্কে জানলাম যে যেহেতু এটা মস্তিষ্ককে অ্যাফেক্ট করে, অনেক ক্ষেত্রেই কিন্তু রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। আমরা এই বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব, কিন্তু তার আগে নিব ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি একটু পরেই। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি রয়েছি ডাক্তার ফারজানা হক শর্মী, মেডিসিন বিশেষজ্ঞ, যুক্তরাষ্ট্র। আমরা আজকে কথা বলছি নিপা ভাইরাস কি এবং তার প্রতিকার নিয়ে। আমাদের সাথে রয়েছেন 2জন বিশেষজ্ঞ অতিথি। এ পর্যন্ত আমরা কথা বললাম এটি আসলে কি ভাইরাস, অনেকখানি যে সংক্রামক, খেজুরের কাঁচা রস দিয়ে এটি হতে পারে, বাদুড়ের মাধ্যমে এটি ছড়াতে পারে, এবং এই রোগের উপসর্গ যেহেতু এটি ব্রেনকে অ্যাফেক্ট করে, আপনার লস অফ কনসাসনেস বা হঠাৎ করে অসচেতন হয়ে যাওয়াটা একটি অন্যতম উপসর্গ। আমরা এখন কথা বলবো ডক্টর সাত্তারের কাছে। আমরা জানতে চাচ্ছি যে যেহেতু আমরা কথা বললাম যে আপনার এই রোগের উপসর্গগুলো নিয়ে, আমি জানতে চাচ্ছি আপনার এই রোগের কি কোনো ভ্যাকসিন আছে এখন পর্যন্ত? আনফর্চুনেটলি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন নেই, তবে
কিছু ইনিশিয়েটিভ অলরেডি হয়েছে। সেপি নামক একটা দাতব্য সংস্থা, তারা আসলে বিশ্বব্যাপী বেশ কয়েকটা ডিজিজের ভ্যাকসিন নিয়ে কাজ করছে, এর মধ্যে নিপা অন্যতম। তারা কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, যেটার পরিক্রমায় বেশ কিছু ভ্যাকসিন গ্রুপ তারা কাজ শুরু করেছে। এর মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা গ্রুপ, যারা ভ্যাকসিন নিয়ে ফেজ 1 অলরেডি কমপ্লিটেড হয়েছে, এবং আমরা আশা করছি যে ফেজ 2টা বাংলাদেশে হবে এবং এই বছর হবার সম্ভাবনা আছে। আর ভ্যাকসিন ছাড়াও যেটা আমরা আরেকটা বলি যে মনোক্লোনাল অ্যান্টিবডি, সেটা নিয়েও বেশ কিছু কাজ আগাচ্ছে, এবং আমরা এটা নিয়ে রিসেন্টলি কাজ করেছি হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিফর্ম ইউনিভার্সিটি এবং ভ্যান্ডারভিল ইউনিভার্সিটি এবং ইউএসসিডিসি, এদের সাথে কাজ করছি যে মনোক্লোনাল অ্যান্টিবডির একটা হচ্ছে, যদি আপনার অলরেডি এনকেফালাইটিস ডেভেলপ বা মস্তিষ্কের প্রদাহ যদি তৈরি হয়ে যায়, এটা অনেক সময় কাজ করে না। সো তাদের সাথে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে প্রি এবং পোস্ট কিভাবে এই মনোক্লোনাল অ্যান্টিবডিটা দেওয়া যায়। তো এটা হচ্ছে বর্তমান অবস্থা। তো আমরা খুবই আশাবাদী যে অদূর ভবিষ্যতে আমরা নিপা ভ্যাকসিন এবং পেতে পারি। এছাড়াও আমরা আরেকটা জিনিস নিয়ে কাজ করছি ভ্যাকসিন, সেটা হচ্ছে থেরাপিউটিক্স। জানেন যে সবসময় ভ্যাকসিন দেখা যায় যে স্টেজ 4 বা ফেজ 4 কভার করতে একটু সময় লাগে। এর মধ্যে আমরা আর কি করতে পারি, সেটা থেরাপিউটিক্স বলা হয়, যে স্পেসিফিক বা কিছু অ্যান্টিভাইরাল যেমন রেমডেসিভির এই টাইপের কিছু ভ্যাকসিন ট্রায়াল করে আমরা আসলে প্ল্যান করছি যে কিভাবে আসলে থেরাপিউটিক্সগুলো কাজে লাগানো যায়। কারণ কোভিড আমাদের কাছে একটা অনেক বড় এক্সাম্পল। কোভিডের সময়ও কিন্তু এরকম রেমডেসিভিরটা খুব ভালো কাজ করেছিল। তো এটা নিয়েও আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে কাজ করছি। তো দেখা যাক, যে একটু সময় লাগবে, কিছুদিন সময় লাগবে, তবে আমরা আশাবাদী যে ভ্যাকসিন, থেরাপিউটিক্স, মনোক্লোনাল অ্যান্টিবডি ওভারঅল একটা প্যাকেজের মতো আগামী 2-3 বছরের মধ্যে আমরা পেতে পারি। এখানে আমি একটু যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি আমরা মনোক্লোনাল অ্যান্টিবডির কথা বলি কিংবা যদি আমরা থেরাপিউটিক্সের কথা বলি, সব ক্ষেত্রেই কিন্তু পেশেন্টের আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যত তাড়াতাড়ি আপনি পেশেন্টকে মানে আমরা আইডেন্টিফাই করতে পারবো অ্যাজ আ নিপা কেস, তখন এই যে চিকিৎসাগুলোর একটা গুড আউটকাম আসবে। কিন্তু একেবারে যদি টার্মিনাল স্টেজে চলে আসে, যেটা হয় সাধারণত, সেরকম স্টেজে একটা পেশেন্ট যখন হসপিটালে আসবে, তখন কিন্তু এই যে মনোক্লোনাল অ্যান্টিবডি বা থেরাপিউটিক্স তখন সেরকম কাজে আসবে না। অবশ্যই, এবং এটা খুবই কনসার্নিং। আমরা যেটা এখন পর্যন্ত আলোচনা করলাম, এবং আমরা অলরেডি জানি যে এটার কিন্তু আপনার মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি, এবং অনেক সময় দেখা যাচ্ছে আপনি যেটা বললেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে 78% এবং হাইস্ট কিন্তু 100%ও আপনার মৃত্যু ঝুঁকিটা থাকে। এবং যেহেতু আমাদের এখন কোনো আপনার ভ্যাকসিন নাই, এবং আমরা জানি যে একটা ভ্যাকসিন তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে, রাইট? মোটামুটি আপনার 5 বছরে, দিস ইজ একদম ভেরি মিনিমাম একটা আপনার ডিউরেশন। যেহেতু অনেক বছর সময় লাগে আপনার, যেহেতু এখন আমাদের কোনো প্রুভেন ভ্যাকসিন নাই, আপনারা দুজনেই যেটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বললেন যে আর্লি ডিটেকশন এবং প্রিভেনশন হচ্ছে কিন্তু এখন আমাদের মেইন যেটা ওয়ে। থ্যাংক ইউ প্রফেসর শিরিন। আমি আপনার কাছে জানতে চাবো যে আমরা কথা বললাম যে মস্তিষ্কের প্রদাহ বা এনকেফালাইটিস এটা একটা অন্যতম একটা উপসর্গ এই নিপা ভাইরাস রোগটির। এটির কি কোনো আপনার কার্যকরী ট্রিটমেন্ট বা চিকিৎসা আছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত যে অলরেডি আমরা জানলাম যে ওরকম স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, তবে আমরা সাপোর্টিভ থেরাপি যেগুলোকে বলি, যে পেশেন্ট যখন অজ্ঞান হয়ে যাবে তার রেসপিরেটরি ট্র্যাকটাকে ঠিক রাখা, তার নিউট্রিশন, তার ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে ঠিক রাখা, মানে এইভাবেই কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস থাকলে সেখানে ভেন্টিলেট করা, এই ধরনের ট্রিটমেন্টই আসলে আমরা এই পর্যন্ত দিয়ে থাকি। কিন্তু রিসেন্টলি রেমডেসিভিরও আমাদের ক্লিনিশিয়ানসরা কিছু কিছু জায়গায় প্রুভেন কিছু না, কিন্তু ট্রায়াল বেসিসে কিছু কিছু দেওয়া হচ্ছে, বাট স্টিল এটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। রাইট। আমিও আপনার কতগুলো লিটারেচার আমি দেখতেছিলাম যে মেডিকেল জার্নাল, তা সেখানে ওরা বলতেছে যে এখনো পর্যন্ত আমাদের এই আনফর্চুনেটলি কোনো প্রুভেন চিকিৎসা নাই সারা বিশ্ব জুড়ে। কিন্তু রেমডেসিভির এটা একটি, কিন্তু যদিও কিন্তু এটা একটা খুব দামি একটা মেডিসিন, সেটা আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। এবং এগেইন আপনার যেহেতু কোনো আমাদের পরীক্ষামূলক চিকিৎসা নাই,
কোনো ভ্যাকসিন নাই। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাচ্ছি যে কিভাবে আমরা এটা থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি ইনিশিয়ালি। এবং আপনি যেটা বললেন যে যখন হঠাৎ করে রোগী একদম অজ্ঞান হয়ে গেছে তখন কিন্তু কাইন্ড অফ লেট স্টেজ, হ্যাঁ, কিন্তু প্রথম দিকে ধরেন হঠাৎ করে পেশেন্টের যখন জ্বর আসতেছে বা উলট পালট কথা বলতেছে, হাঁটতে একটু সমস্যা হচ্ছে, তখনই যদি তাদের ফ্যামিলি মেম্বাররা তাদেরকে যদি হসপিটালে নিয়ে যায়, তাদের রোগের যে মানে আপনার আউটকামটা সেটা হয়তো অনেকখানি বেটার হতে পারে কম্পেয়ার টু রোগী যখন একদম অজ্ঞান হয়ে গেছে। আমি ডক্টর সাত্তার, আমি আপনার কাছে জানতে চাবো যে আপনার যে অর্গানাইজেশনের সাথে আছেন আইসিডিডিআরবি, ডেফিনেটলি আপনারা অনেক কাজ করতেছেন বিভিন্ন সংক্রামক ভাইরাস নিয়ে, নিপা তার মধ্যে একটি। এই ধরনের কী ধরনের আপনারা জনসচেতনামূলক কাজ করছেন এবং যেটা থেকে ধরেন আমরা জানতে পারি এবং অনেক বেশি আমাদের জনসচেতনতা আমরা তৈরি করতে পারছেন আপনারা? ধন্যবাদ। আপনারা জানেন যে আইসিডিডিবি একটি স্বনামধন্য আন্তর্জাতিক সংস্থান, রিসার্চ একটা সংস্থান, এবং আমরা আসলে সরকারের সাথে ওতপ্রোতভাবে কাজ করি এবং আমাদের কাজই হচ্ছে সরকারকে প্যাট্রোনাইজ করা বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে। এবং আমরা যদি স্পেসিফিকলি নিপার ক্ষেত্রেই বলি, আমরা আইডিসিআর এর সাথে একসাথে কাজ করছি সেই 2006 থেকে, প্রায় দুই যুগেরও বেশি। তো আমরা একে অপরকে সহযোগিতা করি বিভিন্নভাবে। আমাদের এক্সপার্টাইজ লাইক ল্যাবের সাপোর্ট, ফিল্ড সাপোর্ট, এই জিনিসগুলোতে আমরা একসাথে কাজ করে থাকি। এবং আমাদের আইসিডিআরবি এক স্পেশাল কমিউনিকেশন ইউনিট আছে যারা বিভিন্ন রোগের এই প্রচারণাগুলো করে থাকে অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের ক্ষেত্রে। সেরকম অনেক রোগী আছে আমাদের, যেমন আপনারা যদি খেয়াল করে থাকেন কোভিডের সময় কিন্তু আমরা অনেক প্রচারণা করেছি যে কোভিড থেকে মুক্ত থাকার জন্য কি করতে হবে। ডায়রিয়ার সময় স্পেসিফিকলি ডায়রিয়া নিয়ে বেশ সতর্কীকরণ অনেকগুলো বার্তা আমাদের কমিউনিকেশন, আমাদের ওয়েবসাইট আছে, আইসিডিআরবির সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে, এছাড়া আমাদের ওয়েব পেজও আছে। সেখান থেকে আমরা কিন্তু কমিউনিকেশন ম্যাটেরিয়ালের মাধ্যমে বিভিন্ন ডিজিজ, ডায়রিয়া বা ইভেন নিপা নিয়েও আমাদের কিন্তু কমিউনিকেশন ম্যাটেরিয়াল আছে। আপনি যদি খেয়াল করে থাকেন আমাদের গরমকালে গত বছর যখন প্রচুর গরম পড়ছিল, আমরা কিন্তু হিট স্ট্রোক নিয়ে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়েছি। তো এটাই বলতে চাই যে আসলে আইসিডিডিআরবি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একসাথে কাজ করে থাকে বিভিন্ন বিষয়ে। তাছাড়া আমরা বৈষয়িক বিভিন্ন জায়গায় যেখানে আউটব্রেকগুলো হয় সেখানেও আমরা কাজগুলো করে থাকি। স্পেসিফিকলি যদি আমরা বলি ডায়রিয়ার ক্ষেত্রে আমরা অনেক জায়গায় আমরা কাজ করেছি, কাজ করে যাচ্ছি। এবং গোয়ার্ন একটা ডাব্লিউএইচওর একটা রেসপেক্টিভ একটা জায়গা আছে, গোয়ার্ন বলা হয়, তারা হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স করে থাকে। সেখানে 17টা কোর মেম্বারের মধ্যে আইসিডিডিআরবি একটা। তো পৃথিবীর যে কোনো দেশে যদি এই ধরনের কোনো ইমার্জেন্সি কোনো রেসপন্স লাগে, সেটা যে কোনো ডিজিজ হোক, সেক্ষেত্রে আইসিডিডিআরবি সাপোর্ট করে থাকে। অনেক ধন্যবাদ। ডেফিনেটলি আইসিডিডিআরবি একটি স্বনামধন্য এবং ট্রাস্টেড অর্গানাইজেশন। আমি যে আপনার আমেরিকাতে কাজ করি, ওখানেও অনেক সায়েন্টিস্ট কিন্তু এই ব্যাপারে জানেন এবং তারা অ্যাপ্রিসিয়েট করে যে আপনি আপনার মতো সায়েন্টিস্ট যে অনেক সুন্দর কাজ করতেছেন আপনারা আইসিডিডিআরবিতে। অনেক ধন্যবাদ। প্রফেসর শিরিন, আইডিসিআরও একটি স্বনামধন্য এবং খুবই ক্রেডিবল একটা অর্গানাইজেশন, এবং আমি রিসেন্টলি আপনার একটি আর্টিকেল পড়ছিলাম নিপা ভাইরাসের উপরে, যেটা মানে খুবই সুন্দর করে একটি লেখা। আপনি যদি বলতেন যে আপনি সেটা ডিরেক্টর হিসেবে এবং আইডিসিআর কিভাবে আমাদের এই জনসচেতনতা তৈরি করার ক্ষেত্রে কাজ করছে, পার্টিকুলারলি নিপা ভাইরাসের ক্ষেত্রে। ধন্যবাদ। আসলে আইডিসিআর এর ম্যান্ডেটই হচ্ছে ডিজিজ আউটব্রেক ইনভেস্টিগেশন করা, ওয়ান অফ দ্য ম্যান্ডেটস। তো এই নিপার একটা কেস মানে একটা আউটব্রেক। তো সেই হিসাবে সরকারের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানটাকে শনাক্ত করা হয়েছে এই কাজগুলো করার জন্য, এবং তারই ধারাবাহিকতায় আমরা 2006 সাল থেকে এই সার্ভেলেন্সটা শুরু হয়, যেটার মাধ্যমে আমরা কেস ডিটেক্ট করি। এবং শুরু থেকে কিন্তু আইসিডিডিআরবির সাথে একসাথে মানে একটা কোলাবোরেটিভ প্রসেসে, এবং আমাদের এই কোলাবোরেশনে টেকনিক্যাল সাপোর্ট কিন্তু ইউএসসিডিসি দেয়। রিসেন্টলি আইসিডিডিআরবি এবং আইডিসিআর আমরা দুজনেই সেপির থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছি, যেটার মাধ্যমে আমাদের কাজগুলোকে আরেকটু এক্সপ্যান্ড করতে পারছি আর কি, বা করেছি। তো সেই ক্ষেত্রে আমরা যখন এগুলো কিন্তু সবই ফেসিলিটি বেসড যেই সার্ভেলেন্সগুলো ম্যাক্সিমামই, তো তার মধ্যে ওই আমাদের প্রতিটা সিজনের আগে প্রথমে আইডিসিআর কী করে, একদম সিজনের শুরুতেই মিডিয়া ওরিয়েন্টেশন
করে। মিডিয়া ওরিয়েন্টেশন করলে হয় কি একটা মাস লেভেলে আমরা সবাইকে জানাতে পারি যে এই অসুখ, এটা শীতকালের অসুখ কেন হয়, এটার থেকে পরিত্রাণ পেতে গেলে কি করতে হয় এবং এটা কত ভয়াবহ অসুখ এই ব্যাপারে। পরবর্তীতে আমরা প্রত্যেকটা জায়গায় যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, দুইটা সংস্থায় একসাথে। এবং আরেকটা জিনিস যেটা করা হচ্ছে যে আমরা প্রায় 500টার উপরে এনহেন্স সার্ভুলেন্স, আমাদের 3টা প্ল্যাটফর্ম আসলে সার্ভুলেন্সে, তার মধ্যে একটা হচ্ছে এনহেন্স সার্ভুলেন্স। সেখানে কি করা হয় যে প্রাইভেট প্র্যাকটিশনার্স বা যারা প্রাইভেট ক্লিনিকে চাকরি করে, মানে আদার দেন, মানে যেখানে আমাদের সার্ভুলেন্স সাইটের যে ক্যাচমেন্ট এরিয়া, মানে এক কথায় যে মনে করেন রাজশাহীতে আমাদের একটা সার্ভুলেন্স সাইট আছে, সেটার যে ক্যাচমেন্ট এরিয়া, সেই জায়গার সবাইকে আমরা এই ব্যাপারে অবহিত করি এনহেন্স সার্ভুলেন্সের মাধ্যমে। এবং রিসেন্টলি আমরা দেখেছি বেশ কতগুলো নোটিফিকেশন কিন্তু আমরা ওই এনহেন্স সার্ভুলেন্সে ওনাদেরকে জানানোর পরে ওনাদের মাধ্যমে আমরা নোটিফিকেশন পেয়েছি। সুতরাং এইভাবে আমরা রিসেন্টলি আবার আইসিডিডিআরবি উদ্যোগে একটা স্কুল বেসড একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেখানে আমাদের ছোট বাচ্চাদেরকে এই জিনিস বললে ওরা হয় কি, ওরা ফ্যামিলিকে যে বলে, ওরা কিন্তু অনেক ইম্পর্টেন্স দেয়। একটা স্কুলে যখন এই কথাগুলো বলা হয় তখন ওরা আবার যে ওদের মা বাবাকে বা পরিবারের অন্য মানুষদেরকে বলে। তো এরকম বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি, দুইটা সংস্থা মানে আইডিসিআর গভর্নমেন্টের পক্ষ থেকে এবং আইসিডিডিআরবি, আমরা চেষ্টা করছি যে কিভাবে জনসচেতনতা বাড়ানো যায় এবং জনগণকে এই অসুখ থেকে নিরাপদে রাখা যায়। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে বললেন এবং খুব ভালো লাগলো শুনে যে আইডিসিআর এবং আইসিডিডিআরবি দুটা ক্রেডিবল অর্গানাইজেশন আপনারা যে কোলাবোরেটিভভাবে কাজ করতেছেন একটা ইম্পর্টেন্ট ইস্যুর মাধ্যমে, এবং আপনারা খুব সুন্দরভাবে ডিভাইড করে নিয়েছেন যে হ্যাঁ, ফিজিশিয়ানদেরকে, জেনারেল প্র্যাকটিশনারদেরকে সচেতন করা, মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে সচেতন করা, এবং আমাদের ইয়াং জেনারেশন তাদেরকেও আপনারা পৌঁছে দিচ্ছেন যে স্কুলের মাধ্যমে। এবং আমাদের ইয়াং জেনারেশন কিন্তু আমাদের ফিউচার, এটা খুব ভালো লাগলো। এটা কিন্তু একটা কারণ আছে কেন আমরা স্কুল ক্যাম্পেইনটা সিলেক্ট করেছি। আমাদের যে এভিডেন্স আছে আমরা দেখেছি সবচেয়ে বেশি কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে 6 থেকে 11 বছর বা 15 বছর বয়সী বাচ্চারা। এখন পর্যন্ত যতগুলো নিপা কেস হয়েছে প্রায় 18% মতো হচ্ছে এই বয়সের বাচ্চাদের। সো আমরা এদেরকেই মেইনলি টার্গেট করেছি। আর আরেকটা হচ্ছে যখন এটা আমাদের প্রাত্যহিক পারিবারিক যে বাচ্চারা কিছু বললে কিন্তু আমরা শুনি। সো এইভাবে এটা চিন্তা করে আসলে আমরা চিন্তা করেছি যে আসলে স্কুল গোয়িংদেরকে করার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, খুব সুন্দরভাবে নিপা ভাইরাস কি এবং তার করণীয় খুব সুন্দর করে আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম নিপা ভাইরাস কি এবং তার করণীয়। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। আমরা জানলাম যে এটি খুবই একটি সংক্রামক রোগ, এর মৃত্যু ঝুঁকি কিন্তু অনেক বেশি, এবং আমাদের যে শীতকালে যে অনেকেরই প্রিয় খাবার কাঁচা খেজুরের রস, কিন্তু এটা আমাদের অ্যাভয়েড করা উচিত। অ্যাটলিস্ট আমরা যদি ফুটিয়ে খাই 15 মিনিট, সেক্ষেত্রে আমরা এই ভয়াবহ রোগ থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারি। আমরা আরও জানলাম যে এটা যেহেতু আপনার মস্তিষ্ককে অ্যাফেক্ট করে, হঠাৎ করে রোগী অসচেতন হয়ে যেতে পারে, উল্টাপাল্টা কথা বলতে পারে, এগুলো হচ্ছে গিয়ে খুবই ওয়ার্নিং সাইন এই রোগটির। আনফর্চুনেটলি যেহেতু এই রোগটির কোনো এখন পর্যন্ত প্রুভেন ভ্যাকসিন নাই এবং প্রুভেন ট্রিটমেন্ট বা চিকিৎসা নাই, আমাদের প্রিভেনশন বা এই সম্পর্কে জানাটাই কিন্তু এর প্রথম স্টেপ, আমাদের নিজেদেরকে এবং আমাদের ফ্যামিলিকে এ থেকে নিরাপদে রাখা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে অংশগ্রহণের জন্য, এবং আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের নেক্সট অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।